এমপির গলায় রামদা ঠেকিয়ে বাড়িসহ বিপুল সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ, নেতৃত্বে ৩ সৎ ভাই। সীমান্তে এক বাংলাদেশিকে তুলে নিল বিএসএফ, পাল্টা জবাবে 2 ভারতীয়কে ধরে নিয়ে আসলো বাংলাদেশিরা। জুলাই জাদুঘরে হেফাজতের নেতাকর্মীদের ভাস্কর্য নিয়ে তীব্র বিতর্ক, অপসারণের দাবি সংগঠনটির নায়েবে আমিরের। শেখ হাসিনার বিষয়ে সমাধান না করে ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর কূটনৈতিক সম্পর্ক জনগণ মেনে নেবে না, মন্তব্য এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। এবং ইরানি হামলার ভয়ে খাবারের ট্রাকে লুকিয়ে তুরস্ক ছাড়েন ট্রাম্প। ওয়াশিংটন পোস্টের রিপোর্টের পর শুরু হলো চাঞ্চল্য। আমন্ত্রণ এনপিবি নিউজে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম। এমপির গলায় রামদা ঠেকিয়ে লিখে নেওয়া হয়েছে বাড়িসহ বিপুল সম্পত্তি, আর এই কাজের নেতৃত্ব দিয়েছেন তারই 3 সৎ ভাই। বিস্তারিত রিপোর্টে। এমপির গলায় রামদা ঠেকিয়ে লিখে নেওয়া হয়েছে বাড়িসহ বিপুল সম্পত্তি, আর এই কাজের নেতৃত্ব দিয়েছেন তারই 3 সৎ ভাই। এমন অভিযোগে 3 সৎ ভাই সহ 8 জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ওই এমপির স্ত্রী। মামলার অভিযোগপত্রে বলা হয়, সুনামগঞ্জ 2 আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরীর অসুস্থতার সুযোগ নিয়ে তার বাড়িসহ বিভিন্ন সম্পত্তির দলিল নিজেদের নামে লিখে নেন সৎ ভাইয়েরা। আসামিদের মধ্যে রয়েছেন তার ছোট ভাই মঈনুদ্দিন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী ও মোসলেউদ্দিন চৌধুরী। অভিযোগপত্রে আরো বলা হয়, নাসির উদ্দিন চৌধুরীর 2 স্ত্রী ও সন্তানদের সম্পত্তি থেকে বঞ্চিত করতে দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করছিলেন আসামিরা। এরই অংশ হিসেবে 2022 সালের 25 জানুয়ারি দিরাই ভূমি অফিসের 2 কর্মচারীকে কর্মকর্তা পরিচয় বাড়িতে এনে অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম নাসির চৌধুরীকে দলিলে স্বাক্ষর করতে বলা হয়। এতে তিনি রাজি না হলে গলায় রামদা ঠেকিয়ে হত্যা করার হুমকি দেয়া হয়। মামলাটি আমলে নিয়ে দিরাই আদালতের বিচারক মোহাম্মদ জসিম তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন। সীমান্ত থেকে এক বাংলাদেশিকে তুলে নিয়েছিল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর জবাবে 2 ভারতীয়কে ধরে নিয়ে আসলো বাংলাদেশিরা। বিস্তারিত দেখুন রিপোর্টে। সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি কৃষককে তুলে নিয়ে যায় বিএসএফ। খবরটি ছড়িয়ে পড়তেই 2 ভারতীয় নাগরিককে ধরে নিয়ে আসে বাংলাদেশিরা। এরপর তাদের তুলে দেয়া হয় বিজিবির হাতে। মঙ্গলবার সকালে মেহেরপুরের ইসাখালী সীমান্তে ঘটে এই ঘটনা। আটক 2 ভারতীয় নাগরিকের নাম শচীন দাস ও নরোত্তম বিশ্বাস। তাদের বাড়ি ভারতের তেহট্ট থানা লালবাজার গ্রামে। অন্যদিকে বিএসএফ এর হাতে আটক বাংলাদেশি কৃষকের নাম আব্দুল মান্নান। আব্দুল মান্নানের পরিবারের দাবি, সকাল 8টার দিকে বাড়ির পাশের জমিতে কীটনাশক দিতে যান তিনি। এ সময় সীমান্তের শূন্যরেখা থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। ফলে আমরা যখন বাসায় ছিলাম না, আমরা গেছিলাম ভেন্ডি তুলতে। বাড়ি যখন আসি দাদা তখন বীজ দিচ্ছে ছালে। আমরা আসছি 8:30 বেজে গেছিল, তখন দাদা গেছিল বীজ দিতে। তখন শুনি যে দাদাকে ধরে নিয়ে গেছে। কারা? বেসে ধরে নিয়েছে। সেই প্রেক্ষিতে আমরা ওদের 2 জনকে ধরে নিয়ে এসেছি। এদিকে আব্দুল মান্নানকে ধরে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই ভারতীয় নাগরিক শচীন দাস ও নরোত্তম বিশ্বাসকে ধরে নিয়ে আসে স্থানীয়রা। পরে তাদের ইসাখালী বিজিবি ক্যাম্পে সোপর্দ করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আটক ব্যক্তিদের হস্তান্তরের বিষয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। জুলাই জাদুঘরে হেফাজতের নেতাকর্মীদের ভাস্কর্য স্থাপন নিয়ে চলছে তীব্র বিতর্ক। এগুলো অপসারণের দাবি তুললেন সংগঠনটির নায়েবে আমির অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী। স্মৃতি সংরক্ষণে ভাস্কর্য কেন, এমন প্রশ্ন তুলেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। জুলাই জাদুঘরে হেফাজতের নেতাকর্মীদের নাম এবং অবয়বের আদলে ভাস্কর্য স্থাপন নিয়ে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। এসব ভাস্কর্য দ্রুত সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মিজানুর রহমান চৌধুরী বলেন, কোনো ব্যক্তি, সংগঠন বা ইসলামী দলের নেতা কর্মীদের ভাস্কর্য নির্মাণ ইসলামী শরীয়ত অনুযায়ী বৈধ নয়। জুলাই জাদুঘরে হেফাজতের নেতা কর্মীদের ভাস্কর্য স্থাপনকে দুঃখজনক ও অপ্রত্যাশিত বলে তিনি উল্লেখ করেন। হেফাজতের এই নেতা বলেন, জুলাই জাদুঘরে হেফাজতে ইসলামের নেতা কর্মীদের যে ভাস্কর্য স্থাপন করা হয়েছে তা দ্রুত অপসারণ করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে কোনো আলেম, ইসলামী ব্যক্তিত্ব বা ইসলামী দলের নেতাকর্মীর ভাস্কর্য নির্মাণ না করারও আহ্বান জানান তিনি। তার মতে শহীদ ও আন্দোলনকারীদের স্মৃতি ধরে রাখতে ভাস্কর্যের বিকল্প হিসেবে তথ্যচিত্র, আলোকচিত্র, লিখিত ইতিহাস, দলিলপত্র এবং জাদুঘর ভিত্তিক প্রদর্শনীর মতো পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। এতে ইতিহাস সংরক্ষণের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধও অক্ষুণ্ণ থাকবে। মিজানুর রহমান চৌধুরী দাবি করেন, স্বৈরাচারী আমলে ভাস্কর্য বিরোধী আন্দোলন করতে গিয়ে অনেক আলেম কারাবরণ ও শাহাদাত বরণ করেছেন, অথচ পরবর্তী সময়ে তাদেরই ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। তার মতে এমন উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শেখ হাসিনার বিষয়ে সমাধান না করে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর কূটনৈতিক সম্পর্ক জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এক ফেসবুক পোস্টে এমন কথা বলেন তিনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারতীয় হাই কমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পরই ফেসবুকে কড়া বার্তা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রশ্নের সমাধান না করেই ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা হলে তা জনগণ মেনে নেবে না। পোস্টে নাহিদ ইসলাম লেখেন, গত 2 বছর ধরে ভারত তার ভূখণ্ড ব্যবহার করে দণ্ডিত খুনি শেখ হাসিনাকে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড চালানোর সুযোগ দিয়ে আসছে। তার ভাষায় এটি বাংলাদেশের সার্বভৌমত্ব, বিচার ব্যবস্থা ও জনগণের গণতান্ত্রিক রায়ের প্রতি সরাসরি অবমাননা। তিনি আরও বলেন, বাংলাদেশের আপত্তি উপেক্ষা করে দিল্লিতে শেখ হাসিনার কথিত সংবাদ সম্মেলনের আয়োজন প্রমাণ করে যে বাংলাদেশের প্রতি ভারতের আধিপত্যবাদী আগ্রাসী নীতিতে মৌলিক কোনো পরিবর্তন আসেনি। ভারতীয় হাই কমিশনের শেয়ার ড্রিমের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের জনগণ কোনো কথিত সম্প্রসারণবাদী শেয়ার ড্রিমের অংশীদার নয়। তারা এমন কোনো সম্পর্ক মেনে নেবে না যেখানে দিল্লি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ বা তাতে প্রভাব বিস্তারের অধিকার দাবি করে। দিল্লির উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, বন্ধুত্বের অজুহাতে বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা যাবে না। ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগে বাংলাদেশ বিরোধী তৎপরতার অবসান, আওয়ামী লীগের পলাতক নেতাদের আশ্রয় ও কার্যক্রমের বিষয়ে ভারতের সুস্পষ্ট অবস্থান এবং সাম্প্রতিক ঘটনাবলীর জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ইরান হামলা চালাতে পারে এমন ভয় থেকে গোপনে খাবারের ট্রাকে লুকিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে সেখান থেকে বের হয়ে ছোট একটি বিমানে করে তুরস্ক ছাড়েন তিনি। সোমবার এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে বলা হয়, ইরান হামলা চালিয়ে ট্রাম্পকে হত্যা করতে পারে এমন হুমকির পর গেল মাসে গোপনে তুরস্ক ছাড়েন এই মার্কিন প্রেসিডেন্ট। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তার বরাতে ওয়াশিংটন পোস্ট জানায়, গেল 8 জুলাই আঙ্কারায় ট্রাম্প প্রথমে প্রেসিডেন্টের জন্য নির্ধারিত বিমান এয়ারফোর্স ওয়ানে ওঠেন। পরে গোপনে বিমানটির সঙ্গে লাগোয়া একটি খাবার সরবরাহের জন্য রাখা কন্টেইনার ট্রাকে চলে যান। এরপর ওই কন্টেইনার ট্রাকে করে ট্রাম্পকে একটি ছোট আকারের C-32A মডেলের বিমানে নিয়ে যাওয়া হয়। সেটি মার্কিন প্রেসিডেন্টকে যুক্তরাজ্যে পৌঁছে দেয়। অথচ সে সময় সংবাদ মাধ্যম ও কয়েকজন কর্মকর্তাকে এমন ধারণা দেওয়া হয়েছিল যে ট্রাম্প তখনও এয়ারফোর্স ওয়ানেই রয়েছেন। আসলে নিরাপত্তা নিয়ে হুমকি থেকেই এমন কাণ্ড করেছেন ট্রাম্প। এর আগে মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল, ইরানের পক্ষ থেকে হুমকির কারণে ট্রাম্প কাতারের উপহার হিসেবে পাওয়া বিমানে করে দেশে ফেরেননি, অথচ তিনি ওই বিমানে করেই তুরস্ক গিয়েছিলেন। বিমান পরিবর্তনের ঘটনায় কাতারের উপহার দেওয়া বিমান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নিউ ইয়র্ক টাইমস বলছে, আগের এয়ারফোর্স ওয়ানের মতো কাতারের দেওয়া বিমানটিতে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী উন্নত প্রযুক্তি নেই। এ বিষয়ে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিয়ং বলেন, প্রেসিডেন্ট সম্প্রতি যেমনটি বলেছেন, যুক্তরাষ্ট্রের অনেক শত্রু, তারা তার দিকে নজর রাখছে।
এসব হুমকি মোকাবেলায় আমাদের হাতে থাকা সব ধরনের উপায় আমরা ব্যবহার করছি। ফলে প্রশ্ন ওঠে, সেই উপায় অবলম্বন করতেই কি গোপনে ট্রাকে লুকিয়ে পৃথক বিমানে তুরস্ক ছাড়তে হলো ট্রাম্পকে?